হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকেও মোটামুটি শান্ত মেজাজেই ছিল, খুব বেশি হালচাল করেনি। একটা ছোট্ট ক্যান্ডেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করেছে এবং ফাইনালি 23,213 অর্থাৎ 37 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 48,752 23 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ফ্রেন্ডস, দেখুন, এফআইআই সেলিং এর তুলনায় আমি ডিআইআই যে বাইং, তাতে কিন্তু খুব বেশি প্রাউড ফিল করছি। কারণ আমাদের অর্থনীতি বা আমাদের যে বাজার ম্যাচিওর হচ্ছে, তার কিন্তু এটা একটা অন্যতম উদাহরণ। আমাদের শেয়ার বাজারের যে পেনিট্রেশন, সেটা অত্যন্ত কম লেভেলে ছিল, কিন্তু আজকে ইনডাইরেক্টলি মিনস ডাইরেক্ট ডিআই এর মাধ্যমে যে টাকাটা আসছে, সেটা হচ্ছে এসআইপি ফেসআইপির মাধ্যমে। তার যে পরিমাণ ধীরে ধীরে দেখাচ্ছি, সেটা কিন্তু অত্যন্ত অবাক করার মতো। ধরুন, কালকে 8,000 কোটি টাকার বাই করেছে, আজকে ধরুন 3700 কোটি টাকার বাই করেছে। এফআইআই এর পরিমাণটা তো একটা লিমিটেড পরিমাণ, তারা কত আর সেল করবে। যাই হোক, আজকে ডিআইআই প্রায় 3,683 কোটি টাকার বাই করেছে। এফআইআই তার তুলনায় একটু বেশি, 4,533 কোটি টাকার সেল করেছে। আজকে কিন্তু ডলার বেশ কিছুটা কুল অফ হয়েছে। গতকাল যেটা 86 টাকা প্রায় 69 পয়সা পর্যন্ত চলে গেছিল, আজকে কিন্তু সেটা বেশ খানিকটা নিচে নেমে 86 টাকা 35 পয়সার কাছাকাছি এসে মানে দাঁড়িয়েছে। মিনিমাম 2 টাকার কারেকশন, মানে 84 লেভেল হলে তাও বেশ কিছুটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যেতে পারে। রেজাল্ট সিজন শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস, এলটিটিএস অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজিক্যাল সার্ভিসেস এর রেজাল্ট এসছে। রেজাল্টটা আহামরি কিছু না এলেও তারা কিন্তু যে ফিউচার গাইডলাইনটা দিয়েছে, সেটা কিন্তু অত্যন্ত মানে স্ট্রং গাইডলাইন দিয়েছে। রেভিনিউ প্রায় 26,530 কোটি টাকার কাছাকাছি, যেটা কোয়ার্টার অন কোয়ার্টারে প্রায় 3.1% বেড়েছে এবং 9.5% বেড়েছে ইয়ার অন ইয়ারে। ঠিক আছে, রেভিনিউ 312। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, 8 লার্জ ডিল, 1 USD 50 মিলিয়ন, 2 USD 35 মিলিয়ন, 2 USD 25 মিলিয়ন অ্যান্ড 3 USD 10 মিলিয়ন ডিল তারা কিন্তু ওন করেছে। এবং আগামী 1 বছরে কিন্তু মানে তাদের যে রেভিনিউ, মানে এলটিটিএস এর, সেটা কিন্তু স্ট্রেট ওয়ে 10% জাম্প করবে। মিনস আজকের দিনে যা রেভিনিউ দাঁড়িয়ে আছে, ধরুন প্রফিট অ্যান্ড লস, এই যে ধরুন 9,300 কোটি টাকা, মানে স্টেট ওয়ে তাদের কিন্তু 10,000 কোটি টাকার কাছাকাছি রেভিনিউ চলে আসার সম্ভাবনা আছে। এবং চার্টে যদি দেখেন, শেয়ারটা কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো মুভমেন্ট দেয়নি। অর্থাৎ তার যে প্রিভিয়াস হাই, মানে গত 4 বছর আগেকার যে প্রিভিয়াস হাই, সেইটার কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করছে। বা ধরুন প্রিভিয়াস হাই যেটা ছিল, সেটাকে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল 5,500 থেকে, এখনো প্রায় 15%-এর কাছাকাছি তারা কিন্তু নিচে আছে। এই সমস্ত শেয়ার কিন্তু ফ্রেন্ডস আগামী দিনে এখান থেকে 50% পর্যন্ত রিটার্ন খুব আরামসে দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এবং বাস্তবায়িত হবে। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোকে ঠিকমতো করে ক্যাপচার করতে পারি না, দ্যাট ইজ দ্য ফল্ট। আমরা যার কারণে বাজারে পয়সা রোজগার করতে পারি না। অন্যদিকে জিও ফাইন্যান্সের রেজাল্টের ব্যাপারে কিছু না বলাই ভালো। কারণ জিও ফাইন্যান্স এখনো তো তেমন ভাবে তার বিজনেস শুরুই হয়নি। রেভিনিউ কোয়ার্টার অন কোয়ার্টার প্রায় 30% নেমে গেছে, 310 কোটি টাকার কাছাকাছি। অপারেটিং প্রফিট প্রায় 43% কমে গেছে, 211 কোটি টাকার কাছাকাছি। কারণ কি, এদের যে রোজগার, বর্তমানে যে এদের রোজগার, রিলায়েন্স যে ডিভিডেন্ড দেয়, সেটাই হচ্ছে এদের মেন রোজগার। অ্যাকচুয়াল ব্যবসা কিন্তু এরা যেদিন শুরু করবে, একটা বড় টাইপের হাঙ্গামা শুরু করেই করে। কারণ কি, রিলায়েন্সের যে কোনো বিজনেস, সেই রিটেল হোক, সে টেলিফোন হোক, সব জায়গাতে কিন্তু তারা একটা বড় আকারে কিছু একটা মার্কেটিং করে।
সুতরাং সেই কারণে মার্কেট কিন্তু এই জিও ফাইন্যান্সকে কিন্তু একটা ভালো ভ্যালুয়েশন দিয়ে রেখেছে। আর শেয়ার যদি বলা যায়, যদিও বা 2-3 দিন আগে প্রচুর কারেকশন হয়েছে এবং আমি কিন্তু বেশ ভালোই পরিমাণে আমি শেয়ারটাতে কিন্তু পজিশন নিয়েছি এবং আমার ইচ্ছা আছে আরো বেশি পজিশন নেওয়ার। এবং এক্ষেত্রে আমি একটা কন্ট্রা প্লে করার চেষ্টা করছি বাজাজ ফাইন্যান্সকে, বাজাজ ফাইন্যান্সের এগেনস্টে। তো যাই হোক, জিও ফাইন্যান্স কিন্তু আগামী দিনে ভালো বিজনেস করবে। আচ্ছা, কিছুদিন আগে যেটা বলেছিলাম ব্যাংক অফ মহারাষ্ট্রের কিন্তু দুর্দান্ত রেজাল্ট এসছে। ব্যাংক অফ মহারাষ্ট্রের রেজাল্টটা আমরা কিন্তু এখানেই দেখালে বুঝতে পারবেন। দারুণ রেজাল্ট এসছে মহারাষ্ট্র ব্যাংক। যদি দেখেন এবারের কোয়ার্টারে এসছে 6,325 কোটি টাকার রেভিনিউ, যেটা গত ডিসেম্বরে ছিল কত? 5,172 কোটি। আর গত সেপ্টেম্বরে কত ছিল? 6,017। অর্থাৎ গত সেপ্টেম্বর বা তার আগের ডিসেম্বরের দুটোর ক্ষেত্রেই কিন্তু তাদের রেভিনিউ যথেষ্টই পরিমাণে বেশি এবং গত ডিসেম্বরের তুলনায় প্রায় মানে 25%-এর কাছাকাছি বেশি। এবারে গত ডিসেম্বরে তাদের নেট প্রফিট ছিল কত? 1,038। এবারে এসছে 1,412 কোটি। আর গত সেপ্টেম্বরে ছিল 1,333 কোটি। সুতরাং ব্যাংক অফ মহারাষ্ট্র শেয়ারটা কিন্তু এখান থেকে খুব মানে এর যে প্রিভিয়াস হাই, মানে ব্যাংক অফ মহারাষ্ট্রের সেই প্রিভিয়াস হাইতে কিন্তু একটু মার্কেট ঠিক হলে কিন্তু শেয়ারটা কিন্তু সেই লেভেলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। প্রিভিয়াস হাই বলতে আমি যেটা বলতে চাইছি, ধরুন 73 টাকা তার প্রিভিয়াস হাই। শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছিল, তার অল টাইম ব্রেকআউট থেকে এই নিচে নেমে এসছে। সুতরাং এখান থেকে একই লজিকেই মিনিমাম 50% আর ম্যাক্সিমাম যদি একবার এই লেভেলটা ব্রেক করে দেন আনচার্টার্ড টেরিটরিতে কিন্তু শেয়ারটা চলে যাবে। আর প্রফিট যেহেতু ভালো আসতে শুরু করেছে, আগামী দিনে আরো ভালো রেজাল্ট আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফ্রেন্ডস, 142 ইয়া 44 বছর পরে পরে আসে মহাকুম্ভ। মহাকুম্ভে যে এবারে যে 1 মাস ধরে মেলা, তাতে দেখুন ফ্রেন্ডস প্রায় 25,000 কোটি টাকার রেভিনিউ আশা করা হচ্ছে এবং ব্রডার ইকোনমিক ইম্প্যাক্ট অফ রুপিস 2 lakh crore অন স্টেট ইকোনমি। অর্থাৎ এই ধার্মিক মেলা কিন্তু বিজনেস পয়েন্ট, যেভাবে গত বছর রাম মন্দিরকে কেন্দ্র করে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়েছিল, তেমনি ভাবে এই মহাকুম্ভেও কিন্তু একটা বড় ইকোনমিক অ্যাক্টিভিটি এবং যার ম্যাক্সিমামটাই লাভবান হবে ইউপি গভর্নমেন্ট। এটা এই ধরনের ইভেন্টের ফলে সরকারের এক্সচেকারে কিন্তু প্রচুর টাকা পয়সা আসে খরচ করার জন্য। এদিকে ইউনিয়ন বাজেটকে কেন্দ্র করে রেলওয়ে সেক্টরের কিন্তু বিশাল তর্জমা শুরু হয়ে গেছে। কালকের কিছু রিপোর্ট বলছে মানি কন্ট্রোলের যে 15 থেকে 18% পর্যন্ত এক্সপেন্ডিচার বাড়ানো হতে পারে এবং সে পরিমাণটা প্রায় 2.9 লাখ ক্রোড় থেকে প্রায় 3 লাখ ক্রোড় পর্যন্ত সরকার কিন্তু এবারে রেলওয়ে সেক্টরের উপর তারা কিন্তু এক্সপেন্ডিচার করার কথা ভাবছে। এবং এই যে এক্সপেন্ডিচারটা, সেটা কিসে খরচ হতে পারে না, আপকামিং রেলওয়ে বাজেট প্রমিসেস টু বি এ ল্যান্ডমার্ক স্টেপ ফরওয়ার্ড উইথ এ স্ট্রং ফোকাস অন সেফটি। রেলওয়ে সেফটিটা একটা কিন্তু বড় মানে প্রতিকূলতা, যেটা আমাদের মানে রেল জার্নির ক্ষেত্রে সবসময় ফিল হয়। প্লাস টেকনোলজি, প্লাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট from the expansion of the কবচ সিস্টেম। কবচ ইন দ্য সেন্স যত তাড়াতাড়ি আমরা প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা ট্রেনে কবচ লাগাতে পারবো, তাহলে কিন্তু আমনে সামনে বা পেছনে পেছনে যে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেগুলো কিন্তু হওয়া থেকে টোটালটাই বিরত থাকবে। রেল ট্র্যাকের কারণে যেটা হচ্ছে সেটা তো টেকনোলজির ব্যাপার, কিন্তু মেনলি একটা ট্রেন একই লাইনে ঢুকে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কবচ সিস্টেম আগে থেকে কিন্তু অ্যালার্ম দিয়ে
এই অ্যাক্সিডেন্ট গুলোকে কিন্তু বন্ধ করতে পারবে। প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, এনহ্যান্সমেন্ট টু দ্য বন্দে ভারত ট্রেনস ইনিশিয়েটিভ এম টু এলিভেট দ্য প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্স। অর্থাৎ বর্তমান যে দৈনদশা প্যাসেঞ্জারদের সেটাকে উপরে তোলার জন্য কিন্তু সরকার বড় একটা খরচের প্ল্যান করছে। সেইটাকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা দুটো শেয়ারের কথা চর্চা করব। একটা অত্যন্ত হাইলি রিস্কি শেয়ার, বাট যেটা সবচেয়ে ভালো শেয়ার সেটা হচ্ছে এইচবিএল ইঞ্জিন। এই শেয়ারটা কিন্তু অত্যন্ত ভালো কোম্পানি এবং এরা ফেমাস ফর এই যে মানে রেলওয়ের বিভিন্ন রকমের এই যে কবচ সিস্টেম থেকে শুরু করে যে সমস্ত টেকনোলজিক্যাল ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু এই এইচবিএল কিন্তু সেটাকে কিন্তু প্রোভাইড করে। এবং এর যে ফান্ডামেন্টাল যদি আপনি দেখেন তাহলে কিন্তু খুব স্ট্রং এর একটা ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আছে। কারণ কি ফান্ডামেন্টাল হচ্ছে মেন ব্যাপার। 14,746 কোটি টাকার কোম্পানি 42.6 পিতে ট্রেড করছে, রেজাল্ট টাইম আসেনি। তাও যদি আপনি দেখেন 22-এ 1236 কোটি টাকার রেভিনিউ ছিল, 94 কোটি টাকার প্রফিট। 23-এ 1369 কোটি টাকার রেভিনিউ, 11% মার্জিনে ব্যবসা করছে, 98 কোটি টাকার প্রফিট। কিন্তু 24-এ গিয়ে 2233 কোটি টাকার রেভিনিউ, 280 কোটি টাকার প্রফিট, 19% মার্জিন। আর এবারে যেটা 2025-এ আশা করা হচ্ছে, এই এখনো পর্যন্ত যা এসছে তাতে 2250 কোটি টাকার রেভিনিউ এবং প্রফিট 327 কোটি, মার্জিন 21%। শেয়ারটা যদি দেখা যায় প্রায় 12 মাস 13 মাসের আগেকার যে ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাসের লোয়ার লেভেলে কিন্তু গত 1 বছর আগে যে জায়গায় ছিল এখন কিন্তু সেই জায়গাটাতে কিন্তু শেয়ারটা ট্রেড করছে এবং শেয়ারটা হাই গেছিল প্রায় 734-এর কাছাকাছি, বর্তমানে কারেক্ট হয়ে 532-এর কাছে আছে। আমি কিন্তু ওল্ড টাইম থেকে কিন্তু শেয়ারটা হোল্ড করে আছি এই 150-200 লেভেল থেকে। তো আই এম প্ল্যানিং যে এবারে আমি হয়তো এখানটাতে অল্প বিস্তর একটা ছোট কোয়ান্টিটি আবার হয়তো তোলার চেষ্টা করব, ঠিক আছে। আর একটা যে শেয়ার সেটা হচ্ছে কিন্তু আহ, অত্যন্ত হাইলি কিন্তু তারা কিন্তু কাই কার্নেক্স, তারাও কিন্তু একই ফিল্ডে। এবারে দেখুন কাকে কে কখন কিরকম কি অর্ডার দিয়ে দেবে। আদারওয়াইজ আজকে যদি শেয়ারটাকে দেখেন 1 2 3 4 5 6 7 মাসের মধ্যে শেয়ারটা কিন্তু ধরুন কোথায় ছিল 400 থেকে 1600-র কাছাকাছি চলে গেছিল, বর্তমানে 1200-র কাছাকাছি এসছে, ঠিক আছে। এবং এই শেয়ার কিন্তু টোটালটাই এই ধরুন এইচবিএল যেভাবে, এইচবিএল যদি দেখেন ম্যানুফ্যাকচার অ্যান্ড সার্ভিসেস ডিফারেন্ট টাইপস অফ ব্যাটারি ই মোবিলিটি অ্যান্ড আদার প্রোডাক্টস, এর মাঝেই আছে, একটু ডিটেলসে গেলে দেখতে পাবেন তারা কবচ সিস্টেমের উপর আছে। কিন্তু এবারে যে এই যে শেয়ারটার কথা বলছি মানে কার্নেক্স, এ কিন্তু টোটালটাই কিন্তু দেখাচ্ছে রেলওয়ের উপরে। কার্নেক্স মাইক্রো সিস্টেম incorporated in 1991, Carnex Microsystem Limited manufacture and sells safety systems and software services for railway. Means টোটালটাই রেলওয়ে কেন্দ্রিক। তাই এমন কোনো আহামরি এখনো পর্যন্ত তার রেভিনিউতে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। হতে পারে যে এর যে অর্ডার বুক, সে অর্ডার বুকে যদি কোনো বড় কোনো অর্ডার থেকে থাকে যেটা কিন্তু সে এক্সিকিউট করলে হয়তো দেখাবে যে সে যে আজকের যে মানে প্রাইস ভ্যালুয়েশনটা সে কমান্ড করছে সেই ভ্যালুয়েশনকে সুপারসিড করে যাবে। এটা কিন্তু দেখা গেছে শ্রীলঙ্কা, ইজিপ্ট এই সমস্ত জায়গাতেও তার অর্ডার বুক 561 কোটি টাকার আছে। তার মানে অর্ডার বুক 561 কোটি টাকা, হয় গত বছর তার যে সেলস হয়েছিল মাত্র 87 কোটি টাকা। তাহলে বড় অর্ডার বুক আছে, তাহলে শেয়ার প্রাইস কেন উপরে যাবে? বাট হাইলি রিস্কি। সুতরাং সবসময়ের জন্য কেনার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অবশ্যই পরামর্শ নিয়েই কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যাবেন। দেখ ফ্রেন্ডস, এই দুটো শেয়ারের দিকে লক্ষ্য রাখুন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে
আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।